একটু থেমে ফের মৌন বলে, তুমি এত বিচলিত হচ্ছ কেন? মৌনের কণ্ঠ অনেকটাই গম্ভীর শোনায়। কথাটুকু বলার পর তার তীক্ষ্ণ দৃষ্টি আটকে আছে রোয়ার মুখ পানে। রোয়া করুণ চোখে মৌনের পানে তাকায়। তার মুখে রা নেই। মৌন আবার বলে, বলো, তুমি কেন এত বিচলিত হচ্ছ? কারণ জানি না। আমতা আমতা করে জবাব দেয় রোয়া। মৌনের তীক্ষ্ণ নজর তার সহ্য হচ্ছে না। লোকটা কি বুঝতে পারছে না কেন রোয়া এত উদাস হচ্ছে, কেন এত বিচলিত হচ্ছে সে? রোয়া মৌনের দিকে না তাকিয়ে বলে, আপনি কালকে থেকে আমার সাথে এরকম আচরণ কেন করছেন? কি রকম আচরণ? ভ্রু কুচকে শুধায় মৌন। রোয়া চোখ তুলে তাকায়। গাঢ় কৃষ্ণবর্ণের আঁখি দিয়ে কত কথা লুকানো। মৌন পড়বে বলে কত কথা সেথায় জমিয়ে রেখেছে সে, অথচ লোকটা কালকের পর থেকে তার সাথে এমন আচরণ করছে। রোয়া বিষণ্ণ সুরে উত্তর দেয়, ঠিকমতো কথা বলছেন না। আমি কিছু বলতে গেলে এড়িয়ে যাচ্ছেন। কেন করছেন এমনটা? আমি কিছু কি করেছি? মৌন রোয়ার থেকে দৃষ্টি সরিয়ে সামনে তাকায়। জিভ দ্বারা ওষ্ঠ ভিজিয়ে নেয় সে। সে যতক্ষণ সামনে তাকিয়ে রয় ততক্ষণ রোয়া চেয়ে থাকে মৌনের পানে। এবার মৌন রোয়ার পানে তাকিয়ে বলে, আমি কিছু বলেছি যে তুমি কিছু করেছ? রোয়ার দৃষ্টি আরেকটু করুণ হয়ে আসে। প্রকৃতিতে তখন গোধূলির আভা পড়তে শুরু করেছে। সোনালি আলো ছড়িয়েছে ভুবন জুড়ে। রোয়া মৌনের থেকে দৃষ্টি সরিয়ে ঘাসের পানে চেয়ে বলে ওঠে, কখন চলে যাবেন আপনি? কালকে। হঠাৎ এই সিদ্ধান্ত? হঠাৎ নয়। রোয়া এক পলক চায় মৌনের দিকে। মৌন বসা থেকে উঠে পড়ে। রোয়ার মুখোমুখি দাঁড়িয়ে বলে, তোমার তো খুশি হওয়ার কথা মিস রোয়া। এখানে থাকলে কখন জ্বর টর বাঁধিয়ে মরে টরে যায়, চলে গেলে বেঁচে যাবে, তোমাদের বদনাম হবে না। কথাটা বলে একপ্রস্ত হেসে নেয় মৌন। কিন্তু রোয়ার মুখে একটুও হাসি নেই। সে কেমন করে মৌনের দিকে তাকিয়ে আছে সেটা দেখে মৌনের হাসি কমে আসে। রোয়া মলিন হেসে বলে, মজা নিচ্ছেন তাই তো? বেশ। মৌন কিছু একটা লক্ষ্য করার ভান করে বলে, রোয়া, আজকে তুমি এত ম্যাচিওরলি কথা বলছো কিভাবে? জানি না। এত ম্যাচিওর হো না। আমি কিন্তু বাজিতে হেরে যাচ্ছি। তুমি ন্যাকামো করছো না দেখে। একটু ন্যাকামি করো প্লিজ, আমি জিতে যেতে চাই। কথাটুকু বলে হেসে ফেলল মৌন। শুভ্র দাঁতগুলো বেরিয়ে নিজেদের অস্বস্তি প্রবার করে। চশমার আড়ালে থাকা চোখ দুটো কুচকায় সামান্য। রোয়া কিছু না বলে তাকিয়ে রয়। লোকটা আজ একটু বেশি হাসছে তাই না? রোয়া মুখটাকে থমথমে করে ফেলে, বলে, আপনার খুব হাসি পাচ্ছে তাই তো? কথার উত্তর আসে না। মৌন পিছন ফিরে গেস্ট হাউসের দিকে যেতে যেতে বলে, বাই বাই মিস রোয়া। কালকের পর থেকে এই অধমের সাথে আর কথা কাটাকাটি হবে না আপনার। আপনি চাইলেই হবে। রোয়ার কথাগুলো শুনে পিছন ফিরে তাকায় মৌন। তারপর বলে, ভেবে বলছো তো? রোয়া উত্তর দেয় না। মৌন পা বাড়ায় গেস্ট হাউসের দিকে। রোয়া দাঁড়িয়ে রয় তার যাওয়ার পারে বসে। আচমকা রোয়া সাংঘাতিক একটা বাক্য বলে ফেলে, কান ঝলসে যাওয়ার মতো। মৌন, আপনি চিরদিন আমার হয়ে থেকে যেতে পারেন না? মৌন দাঁড়িয়ে পড়ে সহসা। রোয়া করুণ চোখে মৌনের পানে তাকিয়ে যেন একটু হলেই কেটে দেবে সে। কালকে থেকে লোকটা তাকে বড্ড জ্বালাচ্ছে। এই জ্বালানোর প্রতিশোধটা নেওয়ার জন্য হলেও রোয়ার তাকে প্রয়োজন। মৌন ক্ষণকাল দাঁড়িয়ে ফের হাঁটে। কয়েক কদম যেতেই গেস্ট হাউসে ঢুকে অদৃশ্য হয়ে যায় রোয়ার চোখের সামনে থেকে। পিছনে ফেলে রেখে যায় নিরাজ এক রমণীকে। রমণী রুদ্ধশ্বাসে দাঁড়িয়ে রয় কিছুক্ষণ। মৌন কি তাকে প্রত্যাখ্যান করল? ম্যাচিওর লোকটা কি তার কথাকে ফালতু ভেবে উড়িয়ে দিল? রোয়ার ভাবতে পারে না। চোখ দুটো হঠাৎ ঘোলা হয়ে পড়ে নিমেষেই। জল গড়ায় কপল পেয়ে।
সরু নাকটা টমেটোর বর্ণ ধারণ করে নেয়। রোয়ার মনের মতো পরিবেশও অনামিশায় ঢেকে যায় এবার। ধীরে ধীরে বাড়ে তার মাত্রা। এই অনামিশায় রোয়ার চোখ থেকে টপ টপ করে ঝরে পড়া নোনতা অশ্রুকণার লোকচক্ষুর আড়ালেই রয়ে যায়। পরের দিন সারা দিন নিজের রুম থেকে প্রয়োজনীয় ব্যতীত বের হলো না রোয়া। বিছানায় পড়ে পড়ে শুয়ে কাটালো সারা দিনটা। মন খারাপ বাড়ছিল ধীরে ধীরে। সকালে বর্ণার শেখ এসে বলে গেলেন মনও চলে যাচ্ছে, কিন্তু তাতে তার কোনো হেলদোল নেই। ঘুরে বিভোর হয়ে থাকার অভিনয় করে পড়ে রইল সে। বর্ণা শেখ বিরক্ত হয়ে চলে গেছেন। রোয়ার কপালে কয়েকটা বকা জুটল। বর্ণা শেখ চলে যেতেই আধো আধো চোখ খুলে একবার তাকালো সে। তারপর সজোরে চোখ খিচে বন্ধ করে নিল। চোখের কার্নিশ পেরে গড়িয়ে পড়ল গরম জল। সেদিন উস্কো খুস্কো চেহারা নিয়ে থমথমে মুখশ্রীতে ডিনার করল রোয়া। পুষ্পও শ্বশুরবাড়িতে চলে গেছে সকালে। রিসাদ শেখ খেতে খেতে মেয়েকে পর্যবেক্ষণ করলেন। চিন্তিত স্বরে শুধালেন, রোয়ামা, কি হয়েছে? চেহারার এই হাল হয়েছে কেন? বাবার কথায় মিকি হাসে রোয়া। বলে, ও কিছু না, সারাদিন ঘুমিয়ে কাটিয়েছি তো, তাই এমন লাগছে। আচ্ছা। রিসাদ শেখ আবার খাওয়াই মনোযোগ দেয়, সাথে রোয়াও। তার পরদিন ভার্সিটিতে আসে রোয়া। কাঁধের ব্যাগ সামনে নিয়ে এদিক ওদিক তাকিয়ে তুষির খোঁজ করে সে। হঠাৎ পিছন থেকে থেকে জাপটে ধরে কেউ। পিলে চমকে ওঠে রোয়া। পিছনে ঘাড় ঘুরিয়ে দেখে তুষি। অমনি মেজেজটা 12টা বেজে যায় তার। চোখ মুখ শক্ত করে তাকায় তুষির দিকে। তুষি বিপদ টের পেয়ে দৌড় লাগায় ক্লাসের দিকে। পিছন পিছন ছুটে রোয়া। কিছু দূর দৌড়ে একটা ক্লাসের সামনে আসতেই ধাক্কা খায় রোয়া। যার সাথে ধাক্কা খেয়েছে সে আর কেউ নয়, স্বয়ং মৌন। ধাক্কার জন্য মনের হাত থেকে বই মেঝেতে পড়ে গেছে। রোয়া সেটা উঠিয়ে দিয়ে আস্তে করে সরি বলে। মৌন তীক্ষ্ণ গম্ভীর চোখে তার দিকে তাকিয়ে। সেই দৃষ্টি সম্পূর্ণ উপেক্ষা করে রোয়া ফের দৌড় লাগায়, এবার দ্বিগুণ আক্রোশে। তুষির জন্যই মৌনের সাথে ধাক্কা খেল সে। মেয়েটাকে এবার রোয়া ছাড়বে না। দাঁড়াতে বলছি তোকে তুষি। অনেক দৌড়ানোর পর হয়রান হয়ে থেমে যায় তুষি। সাথে সাথে তাকে খপ করে ধরে ফেলে রোয়া। রেগে মেগে বলে, দৌড়ালি কেন? তোকে কি আমি চিবিয়ে খেতাম? শেষ কথাটুকু চিবিয়ে চিবিয়ে বলে রোয়া। তুষি করুণ চোখে তাকিয়ে বলে, সরি রে, আমি কি জানতাম নাকি তুই স্যারের সাথে ধাক্কা খাবি? রোয়া কিছু না বলে তুষিকে ছেড়ে দেয়। তারপর দুজনে ক্লাসে এসে বসে। তুষি রোয়ার পাশে বসতে বসতে ফিসফিসিয়ে বলে, তুই যেভাবে স্যারের সাথে ধাক্কা খেলি না, ওইরকম একটা ফিল্মে ভাবে ওনার সাথে ধাক্কা খাওয়া আমার ড্রিম। রোয়া তুষির কথায় অদ্ভুতভাবে ওর দিকে তাকায়। তুষি জানে না যে মৌন এতদিন রোয়াদের বাড়িতেই ছিল। রোয়া তাকালে তুষির লজ্জা পাওয়ার ভান করে। কিছুক্ষণ পরে ক্লাসে টিচার আসলে চুপচাপ ক্লাসে মনোযোগ দেয় রোয়া। সপ্তাহখানেক কেটে গেছে। বৈশাখের মাঝামাঝি হওয়ায় বেশ গরম পড়েছে। আজকে রোয়া প্রচণ্ড রেগে আছে মিস্টার ও মিসেস শেখের উপরে। একটু পরপর অগ্নিদৃষ্টি বর্ষণ করছে দুজনের দিকে। রোয়ার রেগে মেগে এবার খ্যাপা স্বরে বলে ওঠে, তোমরা এটা কিন্তু একদম ভালো করনি, আমাকে না বলে না জানিয়ে পাত্রপক্ষ ডেকেছ বাসাতে। রোয়ার কথায় বর্ণা শেখ বলে ওঠে, হ্যাঁ ডেকেছি, এতদিন তোকে সহ্য করেছি আমি, এবার শ্বশুর বাড়ি পাঠিয়ে দেব। মায়ের কথায় রোয়া রিশাদ শেখের দিকে তাকিয়ে বলে, আব্বু, তোমার বউকে কিছু বলো তো। কি বলবে তোর বাবা? বর্ণা শেখ স্বামীর দিকে তাকিয়ে কথাটুকু বলে। রিশাদ শেখ মা মেয়ের ঝগড়ায় নীরব দর্শক হয়ে বসে রয়। দুপুর গড়াতে না গড়াতেই বর্ণা শেখ রোয়াকে নিজের রুমে পাঠিয়েছেন তৈরি হতে। কিন্তু রোয়া মুখ গোমড়া করে বসে আছে নিজ কামরায়। সে জানে সে না চাইলে তাকে বিয়ের জন্য মোটেই জোর করবে না রিশাদ শেখ ও বর্ণা শেখ, কিন্তু তারপরও সে তাদের উপর রুষ্ট। সে তো বলছেই সে এখন বিয়ে করবে না। তবুও বাড়িতে পাত্রপক্ষ নিয়ে আসার কোনো মানে আছে? রোয়ার ভাবনায় ব্যাঘাত ঘটে দরজা ধাক্কানোর শব্দে। রোয়া অলস ভঙ্গিতে উঠে গিয়ে দরজাটা খুলে দেয়।
বর্ণা শেখ রুমে প্রবেশ করতে করতে বলে, তুই এখনো রেডি হসনি? রোয়া গা ছাড়া ভাব নিয়ে বলে, দেখছই যখন প্রশ্ন করছো কেন? হ্যাঁ, চড় মারবো রোয়া, মুখে মুখে তর্ক হচ্ছে। রোয়া মুখটাকে বাংলার 5 বানিয়ে কাপড় নিয়ে রুমে ঢোকে। বর্ণা শেখ রুম ত্যাগ করতে করতে বলে, শোন, রেডি হয়ে সোজা নিচে চলে আসবি। ওনারা চলে এসেছে, আমি নিচে গেলাম। রোয়াদের বাড়িতে মহিলা মানুষ বলতেই একজনই, বর্ণা শেখ। মূলত বর্ণা শেখের নির্দেশেই কোনো কাজের লোক রাখা হয়নি। আজ পুষ্পও নেই যে রোয়াকে তার সাথ দেবে। অগত্যা রেডি হয়ে রোয়াকেই একা একা নিচে যেতে হলো। এতে অবশ্য রোয়ার খুব একটা কষ্ট হয়নি, তেমন একটা লজ্জাও পায়নি সে। রোয়া খয়েরি রঙের কামিজ আর সাদা লেহেঙ্গা প্লাজো পরেছে। সাদা ওড়নাটা গলায় ঝুলিয়ে রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমের উদ্দেশ্যে রওনা হলো সে। মাথার চুলগুলো পনিটেল করে বাঁধা। সবগুলো সিঁড়ি রোয়া মাথা নত করেই পার করছে। ওকে আসতে দেখে বর্ণা শেখ এগিয়ে এলেন। চওড়া হেসে জানালেন, ওই আমার ছোট মেয়ে ভাবি, রোয়া। শুনেছি, মাশাল্লাহ, যতটুকু শুনেছি তার থেকে অনেক বেশি মিষ্টি দেখতে। মহিলাটির কথা শুনে চোখ তুলে তাকায় রোয়া। গাঢ় সবুজ বর্ণের শাড়ি, চোখে একটা মোটা ফ্রেমে চশমা। হঠাৎ তার মনে হলো মহিলাটিকে তার কেমন চেনা চেনা লাগছে। খুব কাছ থেকে দেখা কারোর সাথে তার চেহারা ভীষণ মিল পাচ্ছে তার। কিন্তু উনি একলা কেন? পাত্র কোথায়? নিজের মনে মনে প্রশ্ন করল রোয়া। বর্ণা শেখ রোয়াকে মহিলাটির পাশে বসিয়ে দিলেন। হঠাৎ একটা পরিচিত কণ্ঠস্বর ভেসে আসলো রোয়ার কর্ণকুহরে। চট করে চোখ তুলে চাইল সে। রিশাদ শেখের সাথে খুশগল্প করতে করতে ড্রয়িং রুমে প্রবেশ করছে যুবকটি। পরনে বাতাবি রঙের শার্ট, হাতে কালো বেল্টের ঘড়ি। যুবকটি আর কেউ নয়, স্বয়ং মৌন আহমেদ। তৎক্ষণাৎ পাশে বসে থাকা মহিলাটির পানে তাকালো রোয়া। মৌনের চেহারার সাথে অনেকাংশ মিল ওনার। রিশাদ এসে সামনের সোফায় বসলেন। মৌনও বসল তার পানে। রিশাদ শেখ মুখে একটা চওড়া হাসি টেনে রোয়ার উদ্দেশ্যে বলে উঠল, দেখো তোমা, পাত্র পছন্দ হয় কিনা। রোয়া মুখটা গম্ভীর করে ফেলল ওনার কথায়। বুকে হাত কুচে একটা গাঢ় শ্বাস টেনে পড়ল। আমি ওনার সাথে একান্তে কথা বলতে চাই। রোয়াদের বাগানের একে অপরের সম্মুখে বসে আছে রোয়া এবং মৌন। দুজনেই বসে আছে ঘাসের উপর বাবু হয়ে। রোয়ার তীক্ষ্ণ দৃষ্টি ঘুরছে মৌনের চোখে মুখে। হঠাৎ সে একটা ভ্রু চিয়ে প্রশ্ন করে, এখন যদি আমি বাই চান্স বিয়েতে না করে দিই তখন? এবার রোয়ার দিকে তাকায় মৌন। নাকের ডকায় চলে আসা চশমাটা একটু ঢেলে দিয়ে বলে, যাও আঙ্কেলকে গিয়ে এক্ষুনি বলো। রোয়া বোঝে তার কথার কোনো প্রভাব মৌনের উপরে পড়ছে না। ঠোঁট কামড়ে ভেবে বলে ওঠে, আমাকে বিয়ে করার ইচ্ছে কেন হলো আপনার? আই ডোন্ট নো, এখানে মাথাটিকে জিজ্ঞাসা করে নাও। হাত দিয়ে বুকের বাঁ পাশটা ইশারা করে বলে মৌন। রোয়া মাথা নিচু করে ঠোঁট কামড়ে হাসে। মৌন সেই সুযোগে ভালো করে অবলোকন করে তাকে। নাকে ছোট স্বর্ণের নাকফুল ছাড়া আর কোনো অলংকার তার পরনে নেই। এভাবেই মেয়েটা শীতের সকালে ঘাসের উপর পড়ে থাকা শিশির বিন্দুর ন্যায় স্নিগ্ধ এবং চকচকে। রোয়া চোখ তুলে তাকালেও আজকে দৃষ্টি সরায় না মৌন, বরং গাঢ় চোখে তাকিয়ে থাকে। রোয়া তাকায় তার পানে, ভ্রুযুগল বেঁকে যায় তার সামান্য। শান্ত স্বরে বলে, যখন বিয়ে করার ইচ্ছেই ছিল তখন সেদিন এমন আচরণ করলেন কেন? কত কষ্ট পেলাম আমি। মৌন না বোঝার মতো করে জিজ্ঞাসা করে, কি আচরণ করেছি আমি শুনি? রোয়া কোমরে হাত রেখে বলে, একদম না বোঝার ভান করবেন না। যেদিন আমি লাইফে প্রথম শাড়ি পরেছিলাম শুধুমাত্র আপনাকে ইমপ্রেস করার জন্য। শেষাক্ত কথাটা একটু আস্তে করে বলে রোয়া। তারপর বলে, কিন্তু আপনি আমার দিকে একবার তাকালেনও না। এমন ভাব করলেন যেন আমাকে দেখতে কতই না বাজে লাগছে। আর এখন এসেছেন বিয়ের প্রস্তাব নিয়ে? যান, করব না আপনাকে বিয়ে। মৌন এবার করুণ চোখে তাকায় রোয়ার দিকে।
ওষ্ঠ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, চোখ ঝলসে যাচ্ছিল, থাকাতাম কিভাবে? মৌনের কণ্ঠে অসহায়ত্বের ছাপ। রোয়া তার দিকে তাকায় ভালো করে, তারপর বলে, এসব বললে চলবে না, আপনাকে শাস্তি পেতে হবে। মঞ্জুর, বলুন কি শাস্তি দেবেন? রোয়া চুপ করে রয় কিছুক্ষণ, তারপর ফিসফিসিয়ে বলে, যত দ্রুত সম্ভব আমাকে বিয়ে করুন। মৌন হেসে ফেলে তার কথায়। আচমকা রোয়ার হাত দুটো ধরে সে। চমকে তাকায় রোয়া। মৌন তার চোখেতে দৃষ্টি দিয়ে বলে, ওকে মিস রোয়া, আপনার শাস্তি কবুল করছি। হঠাৎ রিশাদ সাহেবের গলা ছাড়ার আওয়াজ পেয়ে রোয়ার হাত ছেড়ে দেয় মৌন। পিছন ফিরে দেখে মৌনের মা, পিতা আহমাদ, বর্ণা শেখ ও রিশাদ শেখ দূরে দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে আছে। রিশাদ শেখ চেঁচিয়ে জিজ্ঞাসা করেন, মিটিংয়ের কি সিদ্ধান্ত হলো? মৌন একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, হ্যাঁ, আপনার ভণ্ড মেয়ে চিরদিনের জন্য আমার গলায় ঝুলতে প্রস্তুত। মধ্যরাত। মৌনরা চলে গেছে সন্ধ্যার পরপরই। রোয়া, বর্ণা শেখ ও রিশাদ শেখ কতবার বলল ওদের আজকে থেকে যেতে, কিন্তু না। মৌন সবার কথা পানিতে গুলে খেয়ে চলে গেল। রোয়া অবশ্য একটু রেগে আছে এর জন্য, কিন্তু আজ মৌন তাকে যে একটা সারপ্রাইজ দিল না, সেটা সকল কিছুর ঊর্ধ্বে। রোয়ার চোখে আজকে ঘুম নেই, উত্তেজনায় ভরপুর তার হৃদয়। এভাবেও চমকে দেওয়া যায়? রোয়ার পুরনো অভ্যেসের ভূতটা আজকে মাথা চাড়া দিয়ে উঠল। গিটারটা নিয়েই মাঝরাতে চলে গেল ব্যালকনিতে। শীতল বাতাস আষ্ট্রেপৃষ্ঠে জড়িয়ে ধরল তাকে। রোয়া রেলিকে হেলান দিয়ে গিটারে সুর তুলল। কোনো গান না গেয়েই আজকে সে সুর তুলতে লাগল। হঠাৎ তার ফোনে কল আসলো। গিটার বাজানো থামিয়ে সেটা হাতে নিল সে। একটা আননোন নাম্বার থেকে কল আসলো। এত রাতে কল আসায় বিরক্ত চোখে চাইল রোয়া। কল কেটে দেবে, হঠাৎ কি মনে করে জানি ফোনটাকে রিসিভ করলো সে। কয়েক সেকেন্ড পরে ভেসে উঠল একটা চিরচেনা কণ্ঠস্বর, মিস রোয়া। রোয়ার হৃদয় থমকানো মুহূর্তের জন্য সময় নিয়ে জবাব দিল, জি। এত রাত জেগে কি করছো? হঠাৎ একটু দুষ্টুমি করার চিন্তা মাথায় জাগল। বিষণ্ণ গলায় সে বলে উঠল, আফসোস। অপর পাশ মৌন ভ্রুকুচকে শুধালো, কি নিয়ে আফসোস হচ্ছে? রোয়া একটা দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল, আমার খুব আফসোস হচ্ছে জানেন। ফোনের অপর পাশে থাকা মৌন নিজের ভ্রুকুচকাই। কৌতূহলী স্বরে শুধাই, কেন? কারণ কিছুদিন পর কবুল বলার পরেই আমি পুরোটাই আপনার হয়ে যাব। অপর পাশ থেকে মৌন বলে ওঠে, কি বলার পর তুমি পুরোটাই আমার হয়ে যাবে? শুনলাম না, আবার বলো। রোয়া জসূচক শব্দ উচ্চারণ করে হালকা বিরক্তিতে, তারপর বলে, কবুল বলার পরে। শুনিনি, আরেকবার প্লিজ। এবার রাগে ফেটে পড়ে রোয়া। দাঁতে দাঁত চেপে বিরক্তি স্বরে বলে, আহা, বললাম যে কালকে কবুল বলার পরে আমি পুরোটাই আপনার হয়ে যাব। আপনি কি কালা হয়ে গেছেন? আমার আওয়াজ পৌঁছচ্ছে না আপনার কান অবধি? রোয়ার রাগের বিপরীতে ঠোঁট কামড়ে হাসে মৌন। ফোনটা কানের কাছে ভালো করে ধরে ফিসফিসিয়ে বলে, তুমি অলরেডি 3 বার কবুল বলে ফেলেছো ম্যাডাম। দ্যাটস মিন তুমি এখন থেকে পুরোটাই আবার। মৌনের কথায় রোয়া রুষ্ঠদয় সরে আসে আপন শক্তিতে। হঠাৎ করে তার কানের কাছে ধোঁয়া বেরোতে আরম্ভ করেছে। গালের কাছটা লাল হয়ে উঠেছে লজ্জায়। রোয়া কিছুক্ষণ নীরবতা পালন করে ফোনটাকে কেটে দেয়। দুহাতে ঢেকে ফেলে নিজের লজ্জা মাখা মুখশ্রী। তার কপল দুটো মৌনের দুষ্টুমিতে ভুগছে খুব।